দেখুন আবার তো চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরি, আবাস চুরি, আর কত চুরি বলবো জানি না। তারপর পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে বাঙালির প্রিয় ফুটবল সেটাও চুরি করলো তৃণমূল। মেসি চুরি হলো, ফুটবলের প্রতি ভালোবাসা চুরি হলো। পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে তো মজবুত নয়। চাকরি বাকরি, চাল ডাল চুরি, পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া, চাকরি বাকরি নেই। পশ্চিমবঙ্গে যারা ফুটবল ভালোবাসেন তারা ঘটি বাটি বেচে ভালোবাসা তাদের ফুটবলের পুরুষ মেসিকে দেখতে এসেছিল। বলা হয়েছিল সঙ্গে শাহরুখ খান নাকি আসছেন। তারা হাজার হাজার টাকার টিকিট অনেক দাম দিয়ে কিনেছিলেন, 50,000 60,000 টাকা দিয়ে। এত টাকা পশ্চিমবঙ্গবাসীর নেই, কিন্তু একবার চোখের দেখা মেসিকে দেখবে, তার কথা শুনবে বলে তারা ধার করেছিলেন টাকা। আর কি হলো, তারাই মেসিকে দেখতে পেলেন না। চুরি চুরির দায়ে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে না, তাই কি করে মিথ্যে বলে ভোট পাওয়া যায় সেই চেষ্টা করছে। এবং তারপর মেসিকে নিয়ে এসে মেসির সঙ্গে জড়াজড়ি করে এই ভণ্ড অরূপ বিশ্বাসরা, যারা মানুষের সব বিশ্বাস চুরি করেছে, তারা একটু ইমেজ ভালো করবে। পয়সা কার? পাবলিকের। এই শতদ্রুবাবু নাকি যারা আয়োজক তারা গ্রেপ্তার হয়েছে। কে বলেছে শতদ্রুবাবু আয়োজক? শতদ্রুবাবুদের নাম সামনে এসছে, তাদের মাথায় কারা? এই অরূপ বিশ্বাস, এই সুজিত বসু, এরা বড় চোর। এরা নিজেরা নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে মেসিকে ঘিরিয়ে রেখে ছবি তুলিয়েছে। আর যে মানুষরা হাজার হাজার কষ্টের টাকা দিয়ে মেসিকে দেখতে এসছে তারা দেখতে পেলেন না। যখন সেটা নিয়ে প্রতিবাদ হয়ে গেল, তখন এদেরকেই ঠিক চাকরি চোরদের মতো, চাকরি চুরি করলো তৃণমূল, পুলিশ দিয়ে মারলো তৃণমূল, ঠিক তেমন পুলিশ দিয়ে তাদের পিটিয়েছে। কি বলবেন আপনি? মানুষ এদের না ক্ষমা করবে না। চোর চোর মানুষ এমনি এদের বলছে না, লজ্জা লাগে না? মমতা বন্দ্যোপাধ্যায় ডিসপিউট ম্যানেজমেন্ট করবার জন্য ক্ষমা চাইলাম প্রত্যেকবার 2 নম্বরই করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চায়, আর তারপর আবার চোরগুলোকে এই অরূপ সুজিত আবার বলে সবাই ঠান্ডা হয়ে গেছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের ভুলো মন নেই, আবার চুরি করতে নাম। নালে এত চুরি হয়? আর পুলিশ তো রয়েছেই, যারা যোগ্য তাদের মারতে। যারা টিকিট কাটলো মেসির জন্য, তারা দেখতে পেলেন না। আর যারা পরিষ্কার বিনা পয়সায়, যারা এই তৃণমূলের চোরেরা চুরির পয়সায়, তারা মেসিকে ঘিরে আটকে রেখে দিল। আমি বললাম যে একা তো গ্রেপ্তার হয়েছে শতদ্রু, গ্রেপ্তার তো হওয়া উচিত এই অরূপ সুজিতদের। মেসির কোমরে হাত দিয়ে ছবি তুলছে, ওর কোমরে হাত দেওয়ার যোগ্যতা আছে? ওরা চোর জোচ্চোর, কোনো যোগ্যতা আছে নাকি? মানুষের টাকায় মেসি এসেছেন। অরূপ বিশ্বাসের পৈতৃক সম্পত্তিতে তৃণমূলের চুরির টাকায় আসেনি। কেমন? তাহলে কি না মমতা বন্দ্যোপাধ্যায় আবার লোককে ভুল বোঝাতে চাইছে? উনি এটা ইলেকশনের আগে করেন, আমি খুব ভালো, বাকিরা সবাই চোর, দেখবেন। এটা ওনার পুরনো সিলেবাস, তাতে আর কেউ ফাঁদে পা দেন না। তাই বিভিন্ন রকম জিনিস ভাঙে ইলেকশনের আগে, পা, হাত, কবজি, কোনোই। যাই হোক, এর মানুষ কি করবেন আমি জানি না। মানুষ জেনে গেলেন যে এরা 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 মানে আমি জানি না এদেরকে নিয়ে কি বলবো। আরে ঘুম থেকে উঠলে এদের, এই তৃণমূলের নেতাদের পরিবারের বউ বাচ্চা সাবধানে থাকে। ঘুম থেকে উঠে দেখেছে তার নেতা বাবা, মন্ত্রী বাবা, তারও বালিশ চুরি করে নিয়েছে সবার। নিজের ছেলেমেয়েরা উঠে দেখে, এদের বউরা ঘুম থেকে উঠে দেখে হাত থেকে সোনার বালা নেই। তৃণমূলের নেতা স্বামী খুলে নিয়েছে, অভ্যেস তো। পরে আবার ফেরত দেয়, সরি ওটা তোমার, বুঝতে পারিনি। এ চোর, চোরেরা চুরি করেছে। এবার ফুটবল চুরি, বাঙালির স্বপ্ন চুরি, আবেগ চুরি, কি বলবো আর। বহু আগেই পরিষ্কার বাংলাকে খোলা বাজারে দাঁড় করাবার মতো বাঙালিকে যা করবার করেছে। লজ্জা লাগে না? বাংলাকে বিক্রি করে দিয়ে আবার বাঙালির ওই কথা বলে এই ছেঁচড়াগুলো। এরা ছেঁচড়া মানুষ। এখন এদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। চলে যান যুব ভারতী স্টেডিয়ামের কাছাকাছি, কি হচ্ছে শুনুন। এরা তো কোনো রাজনীতির লোক নয়, যারা মাঠে আসেন তারা অত্যন্ত কাঁচা মনের মানুষ, কাঁচা আবেগের মানুষ। এই আরজি করে প্রতিবাদ এই খেলার মাঠ থেকে ভয়ঙ্কর রকমভাবে হয়েছিল, ভুলে যাবেন না। খেলার মাঠ থেকে স্লোগান উঠেছিল, রাতভর বৃষ্টিতে। আমি রাস্তা দিয়ে ফেরবার সময় সেটা চোখের সামনে দেখেছিলাম। একটু আগেই তো অরূপ বিশ্বাসের নামে গালাগাল দিচ্ছিল। তাহলে অরূপ কিছু মিষ্টিমন্ডা পাঠিয়ে দিচ্ছে, নাহলে বলেছে এই তোমার 2 নম্বরের কেসগুলো আমি বলে দেবো। পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলে কিছু বলবার আগে ওই জন্য চেপে গেছে হয়তো। ঈশ্বর ওনার ভালো করুক, এইসব ব্যাপারে উনি না জড়ালেই ভালো। আবার সকাল থেকে বিকেল থেকে রাত্রিবেলা অবধি মানুষের খিস্তি খান কেন? আর 2টো বেশি খাবেন, কোনো এর মধ্যে ঢুকবেন না। আপনার পরিবার আছে না? কার কানে দেখেছে? উনি কোথায় ছিলেন?
উনি কোথায় ছিলেন? মেসির বগলে? আজে বাজে ছ্যাঁচড়াদের কথাবার্তা, ছ্যাঁচড়ামির কথাবার্তা বলছেন কেন? ফেসে গেছে, চুরি ধরা পড়ে গেছে, ইলেকশনের আগে চোর ভাই হয়ে গেছে, তাই এই সমস্ত কথা বলছেন। উনি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সকাল থেকে উঠে মানুষের যা গালাগাল খান। ওনার একটু শান্তির দরকার রয়েছে, ওনার কথায় কান দেবেন না। কুণাল ঘোষের কথায় কান দেবেন না, ওনাকে সুস্থভাবে বাঁচতে দিন, লোকটাকে পাগল করে দেবেন না আপনারা। আবার কুণাল ঘোষকে নিয়ে আপনার পাগল, সকাল থেকে উঠে পাবলিকের খিস্তি গায়ে যে লোকটা, উনি কি বললেন তার মাথা ঠিক নেই। দরকার হলে একটা মুসম্মি লেবু কিনে দিয়ে আসুন লোকটাকে, যাতে খেয়ে সেরে যায়। কল্যাণবাবু, কুণালবাবু, মৌসম্বি কিনে দিন আপনারা। মিডিয়া হয়ে আপনারা রোজগার তো করছেন, দুটো লেবু পাঠাতে ইচ্ছা করে না কুণাল ঘোষাদের জন্য, কিংবা ডাব কেটে যাতে পেট ঠান্ডা হয়। আজে বাজে কথা বলছে, সেগুলো একদম আমার সামনে বলবেন না। সহানুভূতি প্রকাশ করুন, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করে দিন যেখানে পারবেন। নমস্কার। উনি কি ইসলামের সংবিধান প্রণয়ন করেন না? তোহা সিদ্দিকি মুসলমানের ঠিকা নিয়ে বসে। উনি কে? তোহা সিদ্দিকি, তার পরিচয় কি? তোহা সিদ্দিকি আমরা জানি, তোহা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের দালাল। পয়সা যখন পকেটে বেশি পড়ে সেই ক্ষেত্রে উনি বেশি দালালিটা করে ফেলেন। অর্থাৎ তোহা সিদ্দিকির কথা ইসলামের নির্ণায়ক শক্তি নয়, ইসলামের বিধান নয়। ইসলামের বিধান প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বিধান হচ্ছে কোরআন, ইসলামের বিধান হচ্ছে হাদিস। এই কোরআন হাদিস আর প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কেউ ইসলামের বিধান নেই। অতএব কে তোহা সিদ্দিকি কে কি বললো, তৃণমূল কংগ্রেসের স্টেপ নিই, এ কথায় কোনো মুসলমানদের গুরুত্ব না দেওয়াই শ্রেয়। তোহা সিদ্দিকি, আপনি দেখেননি তোহা সিদ্দিকি কি এমন আছেন? তোহা সিদ্দিকি কেন্দ্রীয় মন্ত্রী, তোহা সিদ্দিকি রাজ্যের মন্ত্রী, না তোহা সিদ্দিকি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, না ওয়াকফ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান? তোহা সিদ্দিকি একজন ধর্মীয় বক্তা, ফুরফুরা শরীফের নামমাত্র পীরজাদা, নামমাত্র পীরজাদা। তার আড়ং ভড়ং এত কিসের? সে পাইলট কার নিয়ে যাচ্ছে, জেড প্লাস সিকিউরিটি নিয়ে যাচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন বিপদে পড়েন, এই তোহা সিদ্দিকির মতো তথাকথিত মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করে। এখন যেমন ওই হুমায়ুন কবির, মমতা ব্যানার্জির এক ভাই, তিনি ব্যাটিং করছেন বাবরি মসজিদের আবেগ নিয়ে, আর এই তোহা সিদ্দিকি ব্যাটিং করছেন। অতএব এদের সঙ্গে ভারতের রাজ্যের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখুন এটা খুব সেন্সিটিভ বিষয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। তোহা সিদ্দিকি আমাদের বিধান নয়, তোহা সিদ্দিকি আমাদের মুক্তি নয়, তোহা সিদ্দিকি আমাদের পথপ্রদর্শক নয়। আই রিপিট, আমি বলছি আমাদের সংবিধান মানে ইসলামের সংবিধান হচ্ছে কোরআন হাদিস, আর ইসলামের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কিছু নেই। হুমায়ুন কবির বলছে যে কোনো দল এককভাবে সরকারে আসতে পারবে না, যদি আসে আমার সাহায্য দরকার হবে। এটা সময় বলবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন, বুঝে গেছেন যে তিনি আর আসছেন না, তিনি আর আসছেন না, তিনি আর থাকবেন না। তার বিদায়ের পর্ব সূচনা তৈরি হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার মুসলমান সমাজ বদ্ধপরিকর যে এই সরকারকে, যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়কে তেজপাতা ফুটবল মনে করে যাদেরকে ব্যবহার করেছে, তারা এই মমতা ব্যানার্জির হাত থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। মুক্তি একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি। 2026-এ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। দেখুন, মুকেতান জগতান মারি, হুমায়ুন কবিরের আগেও দেখেছি, অতীতও দেখেছি। তিনি কংগ্রেস করেছেন, কখনো ভারতীয় জনতা পার্টি করেছেন, কখনো নির্দল করেছেন। দেখুন, একটা কেন্দ্রের মধ্যে উনি সীমাবদ্ধ। উনি সারা মুর্শিদাবাদের এই 22টা সিটে কিংবা মালদায় 16টা সিটে বা দিনাজপুরে 14টা সিটে উনি নির্ণায়ক শক্তি নয়। মুসলমানরা ওনাকে মাখিয়া মনে করেন। উনি এখন বাবরের এই প্রতিচ্ছবিকে সামনে রেখে কিছু করতে চাইছেন। আসলে এ তো মুসলমান সমাজকে বোকা বানানোর একটা কৌশল মাত্র। তিনি বাবরকে সামনে রেখে, দেখুন বাবর কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। আমার আদর্শ, আমার প্রফেট, আমার নবী, যিনি দুঃসময়ের কাণ্ডারে, যিনি ইসলামের প্রবর্তক, যিনি ইসলামকে সূচনা করেছিলেন শান্তির মধ্য দিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, আমার নেতা। আমার নেতা হুমায়ুন কবির নয়। আর বাবর লুটেরা ছিল, বাবর ছিল আমাদের শোষণ করেছে, আমাদের
স্বৈরাচারী শাসন ভারতবর্ষে কায়েম করেছিল, তিনি লুট করতে এসেছিলেন। বাবর যদি এত আমাদের ভালোবাসতেন, এই ভারতের ভূমিকে, এই দেশের ভূমিকে, তাহলে বাবরের শেষ সম্বল কবর, আমাদের শেষ ঠিকানা কবর, ভারতে কিন্তু তার কবর হয়নি। বাবরের, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কবর হয়েছে আফগানিস্তানের কাবুলে। অতএব এই লুটেরার সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের সম্পর্ক না থাকাই বাঞ্ছনীয়। বাবরের ইতিহাসের পুনরাবৃত্তি সামনে এনে হুমায়ুন কবির কি প্রমাণ করতে চাইছেন? আসলে বোকা মুসলমানদেরকে, বাবরি মসজিদকে সামনে রেখে তিনি বোকা বানাতে চাইছেন, চাঁদা তুলছেন। দেখবেন নির্বাচন এলে নতুন দলের আমদানি হয়, পুজো এলে, যেমন দুর্গাপুজো আমাদের জাতীয় উৎসব, বড় উৎসব, সেই দুর্গাপুজোয় দেখবেন দুর্গাপুজোর মেলা হয়, সেখানে রোলের দোকান বসে, চাউমিনের দোকান বসে, ফুচকার দোকান বসে। দুর্গাপুজোর পর্ব শেষ হলে দেখবেন চাউমিনের দোকানও থাকে না, রোলের দোকানও থাকে না, তারা চলে যায়। নির্বাচন এলে এরকম হুমায়ুন, বাবর, জহিরুদ্দিন, আকবর, এরকম জাহাঙ্গীর, সব আওরঙ্গজেব সব আসবে যাবে। নির্বাচনে মানুষ শেষ কথা বলবে। মানুষ বুঝে গেছে এই অপদার্থ স্বৈরাচারী অপশাসনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। ভারতীয় জনতা পার্টি মানুষের বিশ্বাসে এবং আস্থায় অলরেডি সরকার গড়ে ফেলেছিলই। আর ঠিক এ কারণেই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু দল এই বামেরা এবং কংগ্রেসেরা, তারা ইনডাইরেক্টলি আপত্তি। মানুষ যেখানে থাকে সেই মাটি তাদের বেটার ছেলে জানা, গিয়ে ভিয়েতনামে বল দেখি, কিউবায় বল দেখি, তোমাদের বাপ দাদুর জায়গা চায়না, যেখানে মুসলমান সম্প্রদায়কে ঘিরে রেখে দেয়, উইঘর সম্প্রদায়কে, যেখানে আজান দেওয়া যায় না, যেখানে মসজিদ গুলোকে শপিং মল আর টয়লেট বানিয়ে দিয়েছে, যেখানে মোহাম্মদ নবীর নাম অব্দি রাখা যায় না। তো সিপিএম এখানে সেই সমস্ত কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার চেষ্টা করছে, যাতে উনি চুরি দিয়ে জিততে পারেন। আর যখন চোখের সামনে এগুলো বেশি বড় হয়ে যায়, তখন সিপিএম এর বড় বড় নেতারা, তারা তৃণমূলও খারাপ, বিজেপি আরো খারাপ বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এই খেলা সবাই জানে। জেনে রেখে দিন, এই খিদিরপুর অঞ্চল, এটা আগে ভবানীপুর বিধানসভার মধ্যে ছিল না। এই ভেজাল যে জায়গাগুলো, যেখানে অবৈধ ভোটারেরা থাকে, সেটাকে দিয়ে জিতবে বলেই মুসলমান সমাজকে ব্যবহার করে গেছে সিপিআইএম। তাই ভবানীপুরে জুড়ে দিয়েছিল। ভবানীপুর বিধানসভার নেচারে খিদিরপুর কখনোই পড়ে না, সিপিএম জুড়ে দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সিপিএম এর শেখা সিলেবাস থেকে শিখে আরো বেশি করে ভুল বোঝাতে সক্ষম হয়ে গেছেন বলে সিপিআইএম হেরে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। জোর কিসের? এই চেতলা, যেখান থেকে ৩৫০০ ভোটে আমায় হারানো হয়েছে, ভুয়ো ভোটে, এবং এই খিদিরপুর 77 ওয়ার্ড এবং অন্যান্য যে ওয়ার্ড, অধিকাংশ ওয়ার্ডে যেখানে ভারতীয় জনতা পার্টি জেতে, 7টা ওয়ার্ডের মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে মাত্র 2-3টে ওয়ার্ডের জন্য হারিয়ে দেওয়া হয় ভারতীয় জনতা পার্টিকে। দল বিশ্বাস করে প্রার্থী করেছিল এই কঠিনতম শীত থেকে আমাকে, যেখানে দুপা অন্তর তৃণমূলের বড় বড় দুর্নীতিবাজ নেতারা থাকেন, আর 1 ফুট অন্তর অন্তর ক্রিমিনালের চাষ হয়। সকলেই বুঝে গেছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি 2021-এ ওখানে, বা আজকে যেটা ধরা পড়লো এসআইআর এনুমারেশন ফর্ম তুলেছে কিন্তু জমা দিতে ভয় পাচ্ছে। জমা দিলেই তার তো সর্বনাশ হয়ে যাবে যদি ভুয়ো তথ্য থাকে, অর্থাৎ তারা ভেজাল প্রমাণিত। এইভাবে পশ্চিমবঙ্গে ভবানীপুরের মতোই প্রায় অর্ধেক বিধানসভা 294 এর মধ্যে এইভাবে তৃণমূল জিতেছে এবং শাসন ক্ষমতায় এসছে। নাহলে 2021-এ পতন হয়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর এর বিরুদ্ধে, অর্থাৎ ভুয়ো ভোটার
বাছার বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করছিলেন, এখন ধরা পড়ে গেছে। তাহলে রুদ্রদা, এবারের নির্বাচনের ক্ষেত্রে কি ভবানীপুর একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, এই যে এত সংখ্যক ইনুমিনেশন ফর্ম জমা পড়েনি, অর্থাৎ ভুয়ো ভোটার তো বাদ যাচ্ছে সেই ক্ষেত্রে? দেখুন, কদিন আগেই সারা ভারতবর্ষ বিস্মিত হয়েছিল এবং পৃথিবী থেকে লোকজন নাকি পশ্চিমবঙ্গে থাকতে চলে আসছিল অমরত্ব লাভের জন্য। 2200-এর ওপরে বুথে মমতা বন্দ্যোপাধ্যায় লালিত পালিত অতিরিক্ত লোভের পাঁকে ডুবে যাওয়া বিএলওরা তারা জানিয়ে দিয়েছিল যে এই 2200-এর ওপর বুথে নাকি কোনো ব্যক্তি মারা যায়নি বিগত 25 বছর ধরে, অমরত্ব লাভ। তারপর যখন নির্বাচন কমিশনের ধ্যাতানিটা এলো, যেই বুঝতে পেরেছে চাকরিটা আমাদের চলে যাবে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিশ্চয়ই পয়সা কড়ি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বলে শুরু করে দিয়েছিলেন, এসআইআর হতে দেব না, বিএলওদের বলছি কোন নাম যদি কাটা যায় আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গেই থাকতে হবে। উনি ধরেই রেখে দিয়েছেন উনি অমর, উনি আরো 250-300 বছর ধরে বেঁচে থাকবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন এবং মানুষকে লুট করে যাবেন এই ভেজাল ভোট দিয়ে। স্পষ্ট যে বাকি বিধানসভা কেন্দ্রগুলোতে প্রায় 50%, 50% 294-এর মধ্যে তৃণমূল যতগুলো সিট পেয়েছিল, জিতেছে 211 না 13 কতগুলো পেয়েছে, তার অর্ধেকের মধ্যেই তারা 2 থেকে 5-7 হাজার ভোটে জিতেছে। আর আপাতত এখন অব্দি নির্বাচন কমিশন সূত্রে যা খবর, 53 লক্ষ 53 lakhs এনুমারেশন ফর্ম জমাই পড়েনি। তাদের মধ্যে 23 লক্ষ মৃত ভোটার, আমাদের পরিসংখ্যান আছে নির্বাচন কমিশনের থেকে দেওয়া, শিফটেড স্থানান্তরিত চাকরি সূত্রে বা পারিবারিক কারণে বা বিবাহিত হয়ে যে মহিলারা চলে যান, সব মিলিয়ে 18 লক্ষ সেই নাম রয়ে গিয়েছিল, তাতে তৃণমূল ভোট দিয়ে যাচ্ছিল। ডুপ্লিকেট এক ব্যক্তি 2-3টে করে কার্ড 1,22,000-এর উপর। আনট্র্যাকেবল, যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, হলিতে ও দাদা কোথায় গেলেন, এখানে থাকেন নাকি, কোনো উত্তর নেই, নিস্তব্ধ। সেই সংখ্যা হচ্ছে 9 লক্ষ, আর বাকি আধার রয়েছে 31,000। তো সব মিলিয়ে যে ফর্ম কালেক্টই করা যাচ্ছে না, মানে যে তালিকা, নামের তালিকা ভোটার লিস্টে যুক্তই হবে না, আপাতত 53 লক্ষ। এই সংখ্যা আরো বাড়তে পারে। ভবানীপুরের তাহলে ফলাফল কি মানুষ বুঝে নিন। 2021-এ কি হয়েছিল, আমি হেরেছিলাম, ভারতীয় জনতা পার্টি হেরেছিল, নাকি হেরেছিল তৃণমূল, নাকি এই রাজ্যে বিধানসভায় শাসক দল হিসেবে স্বীকৃতি পেত না তৃণমূল যদি সঠিকভাবে এসআইআরটা একটু আগে যদি হয়ে যেত। 2026-এ কি হতে চলেছে মানুষ এখান থেকেই বুঝতে পারছেন। যারা খুব সোজাভাবে বুঝতে চান, ধরুন 50 লক্ষ নাম বাতিল হয়েছে, ধরে নিন আমাদের টোটাল বিধানসভা 300টা, 294টা নয়, এই প্রত্যেক জায়গায় একই রকম ভাবে মানুষ মারা গেছে, মানুষ স্থানান্তরিত হয়েছে, একই রকম হয়। যদি 50 লক্ষকে আপনি ভাগ করেন 30 দিয়ে, 30 লাখ দিয়ে, কত করে হচ্ছে হিসাব করে নিন একটু। তো কত হাজার ভোটে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল জালি ভোট দিয়েছে, নিয়ার অ্যাবাউট 15 থেকে 20 হাজার করে বেরোবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠিক রাখতে পারছেন না, বিভিন্ন জায়গায় গিয়ে আগ্রাম বাগ্রাম মিথ্যে কথা বলছেন, কি কি উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিয়েছেন তার বিবৃতি দিচ্ছে, আর সেই জলে ভেসে গিয়ে আমরা হাবুডুবু খেতে খেতে আমাদের জানমান প্রাণ চলে যাচ্ছে। হিন্দু মুসলমান সবাই তো প্রতারিত, তার তো প্রতারণার শেষ নেই। তিনি ওয়াকফের যে নিয়ম তা পশ্চিমবঙ্গে চালু করে দিলেন। তো তার মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে যেভাবে, যা ভারতবর্ষে কোথাও হয়নি, যেভাবে
তিনি পশ্চিমবঙ্গের সহজ সরল মুসলমান সমাজকে খেপিয়ে যে ওয়াকফ তোমাদের মন্দির, তোমাদের মসজিদ, দরগা এসব দখল করে নেবে, এই যে মিথ্যে কথা বলে নামিয়েছিলেন, এবং যার দ্বারা মুর্শিদাবাদ মেহবুব আলম তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দল, যারা কলকাতার রাস্তায় গাড়ি থেকে হিন্দু ধর্মের গেরুয়া ধ্বজ, ঠাকুরের ছবি ছিঁড়ে দিয়েছিল, ভেঙে দিয়েছে, এই পাষণ্ডরা, তারা যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মেরেছিল, এবং মা বোনেদের মুর্শিদাবাদ ছেড়ে প্রাণ বাঁচাবার জন্য, ইজ্জত বাঁচাবার জন্য মালদায় গিয়ে তারা